অন করে দিতে হবে। এবার হতে লাগলো। হ্যাঁ, এটা রেকর্ডিং হতে লাগলো, বুঝা গেল? লাস্ট রিডিং। যারা যারা এখানে জয়েন করলে একটা কথা বলে দিই আমি, নয়ন স্যারের ক্লাস আজকে তোমাদের লাইভ হবে একটু পরে। তো আমি জাস্ট এটা অন করে বলে দিলাম। তো নয়ন স্যারের ক্লাস লাইভ হবে একটু পরে। স্যার ক্লাস স্টার্ট করবে এইটাতেই, বুঝা গেল? তো আমি এখন অফ হচ্ছে, একটু পরে নয়ন স্যার আসবে। তো তোমরা জয়েন করলিও এটা ক্লাস রেকর্ডিং। চলো, হয়ে গেল। যে জয়েন করবে না না, সে 24 ঘন্টার পরে পুরো ভিডিও তোমার পেয়ে যাবে। এটা একটা ভালো সিস্টেম আছে, ঠিক আছে? ওকে, তোমরা ক্লাস করো নয়ন স্যার। পেনটা পেনটা দেখো তো, পেন। দেখো, অনেকদিন পরেই তোমাদের ক্লাস হচ্ছে, তো আজকে দেখো যে টপিকটা করাবো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। এক্সামে এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবেই পাবে। যে টপিকটা আজকে করাবো, ওকে? কারেন্টের টপিক, ডাইনামিক টপিক প্লাস স্ট্যাটিক টপিক দুটোরই তোমার একটা থাকে। তো যে সাবজেক্টটা করাবো আগে বলি, সাবজেক্টটা দেখো আজকে পলিটিক্যাল চ্যাপ্টার করাবো। ইন্ডিয়ান পলিটি, পলিটির একটা চ্যাপ্টার করাবো। এখান থেকে তুমি একটা কোশ্চেন গ্যারান্টি এবার পাবে। কেন পাবে? ওয়াই? বিকজ এবার তোমার ইলেকশন হলো, 4-5টা রাজ্যে বিধানসভা ইলেকশন হলো। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকশন। পশ্চিমবঙ্গে ইলেকশন হলো এবং সেটা খুব চর্চিত ইলেকশন একটা। পুরো ইন্ডিয়াতে, খালি ইন্ডিয়া বলবো না, পুরো ওয়ার্ল্ডে ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা ইলেকশন নিয়ে তোমার কিন্তু খুবই চর্চাতে ছিল। যে টপিকটা খুব নিউজে থাকে সেখান থেকে কোশ্চেন কিন্তু মাস্ট। আগে সেইগুলোকে দেখবে যে কোনটা করবে কোনটা ছাড়বে। এক দুটো কোশ্চেন যেখান থেকে তুমি কমন পাবেই পাবে, সেটাকে আগে ট্রাই করো, সেটাকে আগে দেখো যে কোনটা তুমি পাচ্ছই পাচ্ছ। তো ইন্ডিয়ান পলিটি, যে চ্যাপ্টার থেকে তুমি একটা কোশ্চেন পাবেই পাবে এবার যে কোনো পরীক্ষা দেবে, আপকামিং ডাব্লিউবি বলো বা ডাব্লিউবিসিএস বলো, সেটা হচ্ছে তোমার জাতীয় নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে তোমার ইলেকশন করাচ্ছে। অনেকেই অনেক কিছু জানো, অনেক কিছু জানো না, সবটাই আজকে হবে। দেখো লেখো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটা ইলেকশন কমিশন সারা ইলেকশন হওয়ার পর থেকে ইলেকশন হওয়ার আগে পর্যন্ত চরম চর্চাতে ছিল। জাতীয় নির্বাচন কমিশন চর্চাতে ছিল, এটা নয় যে ইলেকশন করিয়েছে বলে। চর্চাতে ছিল কেন? এই প্যান্ডেমিকের মধ্যে ইলেকশন করেছে তার জন্য। খবর টবর তো তোমরা দেখো নাকি? খবরে তুমি দেখতে পাবে, একটা খবর তুমি হয়তো শুনেছো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে মার্ডারার হিসাবে ঘোষণা করা হয়েছে। শুনেছো খবরটা? একে শুনেছো? কে ঘোষণা করেছে? একটা হাইকোর্ট আছে, মাদ্রাস হাইকোর্ট, ওয়ান অফ দা ওল্ডেস্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া। সে মাদ্রাস হাইকোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলেছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মাস্ট বি চার্জ উইথ মার্ডার। ওকে মার্ডারার হিসাবে চার্জ করা হয়েছে। তাহলে বুঝতে পারছো এটা সাংবিধানিক সংস্থা। ভারতে প্রচুর এরকম সংস্থা আছে, প্রচুর অর্গানাইজেশন আছে, সব ইম্পর্টেন্ট নয়। সংবিধানে বলা আছে এমন একটা সংস্থা, তার বিরুদ্ধে এরকম একটা মন্তব্য যাকে মার্ডার হিসেবে ঘোষণা করা হোক। বুঝতে পারছো কতটা তোমার এটা একটা বড়সড় ব্যাপার। কেন ঘোষণা করা হয়েছে? তো এই ইলেকশনটাই প্যান্ডেমিকের মধ্যে কেন নেওয়া হয়েছে? অন্য দিনে তো নেওয়া হতে পারতো। এই প্যান্ডেমিকের জন্যই বলা হচ্ছে নাকি ইন্ডিয়াতে সেকেন্ড ওয়েভ, যে তোমরা শুনছো ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ, এখন তোমার থার্ড ওয়েভও আসবে। তো সেকেন্ড ওয়েভটা যে এত মারাত্মক হলো, তার কারণটাই কি? এই ইলেকশনে সবাই র্যালি করে এসে খেলা হবে খেলা হবে করে সব নাচছে, এগুলো খেলা তো হয়ে গেল কিন্তু অনেকের প্রাণ চলে গেল এতে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই ইলেকশন কমিশন নিউজে আছে, একটা কোশ্চেন তুমি পাবেই পাবে। আগের বার ডাব্লিউবিপি কোশ্চেনে পিলি প্লাস মেন্স 2018-19 একটা কোশ্চেন এখান থেকে এসেছে, রিকল করতে পারবে? আমি যদি তোমাদেরকে বলি এই কোশ্চেনটা কে কে শুনেছো বলো, যে কত সালে ভোটের এজ 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? কোশ্চেনটা শুনেছো? ডাব্লিউবিপি কোশ্চেন, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন এসেছে। এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? এই ইলেকশন কমিশন চ্যাপ্টারের কোশ্চেন। তো এটা আমরা আজকে জানবো। ওকে, তার আগে আমরা একটু দেখে নিই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্বন্ধে কনস্টিটিউশনাল প্রভিশন কি কি আছে, সংবিধানে কি কি বলা আছে এই সম্বন্ধে। ওকে, তো ফার্স্ট অফ অল এরকম করে পয়েন্ট করতে করতে দেখো,
পয়েন্টগুলোকে ঠিকঠাক করে লিখবে আর চেষ্টা করবে একটু আন্ডারলাইন করার, কারণ যেটা আন্ডারলাইন করবে আলটিমেটলি সেটা এমসিকিউ। আশা করছি সবার মনে আছে আমার ক্লাস কি করে আমি করাই, এই কদিন আশা করছি ভুলে কেউ যাওনি যে ক্লাস আমি কি করে করাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো, প্রথম কথা, নির্বাচন কমিশন এটা সংবিধানে কোথায় বলা আছে বলো? কোথায় বলা আছে? কোথায় মানে কি বলবো? কোথায় মানে কি বলবো? সংবিধানে কোথায় মানে কি? Good. সংবিধানে কোথায় মানে কোন ধারা বা কোন পার্ট? আমরা এটাই পড়েছিলাম সংবিধানে, যে ধারা বা পার্ট গুলো পড়েছিলাম, প্রত্যেকটা ধারা বা পার্টে এটা বলা থাকবে। তো লিখে নাও ফার্স্ট পয়েন্ট, জাতীয় কমিশন সংবিধানে পার্ট বলো কত নম্বর পার্টে আছে? পার্ট 15। এইভাবে লিখবো এক্স বি, পার্ট 15 ধারা আর্টিকেল কত থেকে কত? 324 থেকে 326। পার্ট 15 ধারা 324 থেকে 326 অবধি তোমার বলা আছে। 326 নয়, 329, 329, বাট আমাদের সব লাগবে না, আমাদের সব লাগবে না, ওকে? কিছু কিছু পয়েন্ট থাকে সেগুলো আমাদের ইম্পর্টেন্ট। তো পার্ট 15 মনে রাখবে, ধারা 324 থেকে 329 অবধি তোমার বলা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্বন্ধে, যার মধ্যে ধারা 324 বলা আছে যে নির্বাচন কমিশন কি, তার কাজ কি, নির্বাচন কমিশন গঠন কি করে হয়, কতজন বসে, এই সমস্ত কিছু বিষয়ে বলা আছে। কোশ্চেন তোমার এখান থেকে চলে আসবে, কত পার্টে বলা আছে, কত ধারাতে বলা আছে। 400 প্লাস ধারা আছে সংবিধানে, তুমি জানো, দুটি কয়েক 50 মতো দিনই পড়ো কমন পেয়ে যাবে। কিন্তু পার্ট, যে 22টা পার্ট আছে, তোমার কিন্তু সবটাই মুখস্থ করতে হবে এ টু জেড। আর যে 12টা শিডিউল আছে, সংবিধানের 12টা শিডিউল আর পার্ট যেন পুরো ঠোঁটস্থ থাকে, একটা কোশ্চেন পাবেই হবে পরীক্ষাতে, এগুলো কিন্তু বাদ দিও না। এগুলো কিন্তু বাদ দিলে তুমি তোমার পিছিয়ে যাচ্ছ পরীক্ষা থেকে, ওকে? এতে তোমার বলা আছে। সেকেন্ড পয়েন্ট, জাতীয় কমিশন নির্বাচন কমিশন হলো 3 tier বডি। হোয়াট ডু উই মিন বাই 3 tier? 3 tier বলতে আমরা কি বুঝি? টিয়ার মানে কি বলবো আমরা? স্তর। এই টিয়ার ওয়ার্ডটা শুনেছো কোথাও? স্তর শুনেছো কোথাও? শুনেছো? এর আগে তুমি স্তর শুনেছো? এর আগে তুমি স্তর শব্দটা শুনেছো? কোথায় শুনেছিলে স্তরীয় ব্যবস্থা, 3 স্তরীয় ব্যবস্থা? পঞ্চায়েত পড়েছো? পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি। তো পঞ্চায়েতে পড়েছিলাম ত্রিস্তরীয় ব্যবস্থা, 3 স্তরীয় ব্যবস্থা, যেখানে সব থেকে নিচে ছিল তোমার গ্রাম সভা, তারপরে তোমার পঞ্চায়েত সমিতি, আর তারপরে তোমার ব্লক লেভেলে ব্লক সভা, ওকে? বাট এইখানে 3 tier মানে কোনো সংস্থার কথা বলবো না, এইখানে 3 tier মানে ইলেকশন কমিশনে কতজন বসে, হাউ মেনি পিপল। তো মনে রাখবে, ইলেকশন কমিশন 3টে ব্যক্তি নিয়ে বসে, মেন ব্যক্তি, দ্যাটস ওয়াই 3 tier বডি, ফুল স্টপ। যার মধ্যে 3 tier বডি, যার মধ্যে একটি হলো মুখ্য নির্বাচন কমিশনার, সিইসি, যার মধ্যে একটি হলো সিইসি, সিইসি মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার। আর দুটি হলো নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার। যারা অনলাইনে দেখছো তাদেরকে বলছি শুনে শুনে লিখে নাও, একটা খাতা পেন বার করো, খাতা পেন বার করে একটু শুনে শুনে লিখে নাও, ওকে? এগুলো তোমার আলটিমেট নোট, যেটা বোর্ডে লিখে দিচ্ছি, এর বাইরে তোমাকে কোনো পিডিএফ, কোনো বুক, কোনো ইউটিউব, কোনো জায়গা থেকে কিছু পড়তে হবে না। যে চ্যাপ্টার পড়াবো সেটা কমপ্লিট পাবে, এর বাইরে কোশ্চেন হয় না, লিটারালি এর বাইরে কোশ্চেন অসম্ভব, ওকে? যেগুলো করাবো তো শুনে শুনে লেখার চেষ্টা করো। মুখ্য নির্বাচন কমিশনার আর দুটো হচ্ছে আমাদের নির্বাচন কমিশনার, এই নিয়ে 3জন হচ্ছে ব্যক্তি। বলো কি কোশ্চেন আসতে পারে এখান থেকে? আর গুড গুড, মুখ্য নির্বাচন কমিশনার কে থাকে না থাকে তুমি পরে আসছে। 3 tier বডি,
তিন নাম্বার পয়েন্ট লেখো, যদিও এটা 2 নাম্বার পয়েন্ট হয়ে যাওয়ার কথা, তো লেখো 3 নাম্বার পয়েন্ট। নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন তৈরি হয়েছিল কবে? এটা প্রথমেই লিখে নেবে, বাট এখানে প্রথম সেকেন্ড বলে কিছু নাই, তোমাকে সবই জানতে হবে। নির্বাচন কমিশন তৈরি হয় কবে? তো সবাই তো জানে 1950। অপশন কি রকম থাকবে? 23 ফেব্রুয়ারি 1950, 25 জানুয়ারি 1950, 27 জানুয়ারি 1950 and 28 ডিসেম্বর 1949। ক্লিয়ার? তো নির্বাচন কমিশন তৈরি হয় কবে? 25 জানুয়ারি 1950। লিখে নেবে, নির্বাচন কমিশন তৈরি হয় 25 জানুয়ারি 1950। গুড গুড, বলতেই যাচ্ছিলাম। দেখো তোমরা অনেকে অনেক কিছু জানছো, তো সেগুলোকে রিভাইজ দাও। একটা সময় এক্সামে যখন কোশ্চেনগুলো পাবে তখন দেখবি ইজিলি সব সলভ হয়ে যাচ্ছে। এই 25 জানুয়ারি ডেটটা জানো সবাই, ভোটার ডে, যাকে বলা হয় ভোটার ডে। ভোটার ডে কবে পালন করা হয়? 25 জানুয়ারি। তো ডে মানে এমন নয় যে তোমাকে সব একটা জিকে বই থেকে লাস্টে যে ডেটগুলো সব পড়তে পড়তে আসতে হবে। তুমি অনেক চ্যাপ্টার এরকম পাবে যেখানে তোমার এরকম স্ট্যাটিক কোশ্চেন থাকে। তো 25 জানুয়ারিকে বলা হয় আমাদের ভোটার ডে। ওকে, পরে আসছি এগুলো। এরপরে 4 নাম্বার পয়েন্ট দাও। 4 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, ভারতের প্রথম ভারতের প্রথম ভারতের প্রথম হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ক্লাস করাচ্ছিল, পরে ফোন করো। আচ্ছা তাহলে তুমি রেকর্ড দেখে নিও, পরে তোমাকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভারতের প্রথম নির্বাচন কমিশনার। এখনটা জিজ্ঞাসা করবে না, পরীক্ষাতে কারেন্ট নির্বাচন কমিশনার জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিল বলো। গুড, লিখে নাও। বলো, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিল? সবগুলো কিন্তু মুখ্য, হ্যাঁ সিইসির কথা বলছি। সুকুমার সেন হচ্ছে আমাদের মুখ্য, ওই যে সিইসি, চিফ ইলেকশন কমিশনার কে ছিল? সুকুমার সেন ইজ দ্য ফার্স্ট সিইসি অফ ইন্ডিয়া। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলো। তারপরে লিখে নাও, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার বলো কে ছিল? মহিলা যখন কোনো প্রথম হবে সেটা সবসময় ইম্পর্টেন্ট। সেটা ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হোক, মহিলা প্রাইম মিনিস্টার হোক, মহিলা গভর্নর হোক, মহিলা কোনো ব্যক্তি যা হবে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো তোমরাই করতে পারবে, যারা পড়াশোনা করছো এগুলো তোমরা ইজিলি করতে পারবে। বলো, জানো নামটা কেউ? তো লিখে নাও, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার B.S. Ramadevi। B.S. Ramadevi was the first female chief election commissioner. She was the 13th governor of Karnataka. এটা লেখা দরকার নেই, 13তম গভর্নর ছিল। কত সালে ছিল? 1990 সালে ছিল, 1990 সালের দিকে ছিল এই ব্যক্তিটা, মহিলাটা নির্বাচন কমিশনার। ওকে, 1990 সালের দিকে ছিল। তোমাকে এত ডিটেইলস জিজ্ঞাসা করবে না, তুমি জাস্ট নামটা মনে রাখো তাহলেই হবে। এই ছিল কততম? তো তুমি গুনে নেবে, 13 14 13, 13 ছিল। ওকে, কর্ণাটকের গভর্নর ছিল তোমার কারো পরে, 13 মতো ছিল। ওকে, এবার যেটা তুমি জানবে, বর্তমানে কে আছে? হ্যাঁ গুড, লিখে নাও, ভারতের বর্তমান মুখ্য মুখ্য নির্বাচন কমিশনার। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার কে? সুশীল, SUSHIL, সুশীল চন্দ্রা। হ্যাঁ, এইটা আসতে পারে যে বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার কততম নির্বাচন কমিশনার।
তোমাকে যে কোনো একটা নাম তুলে দিয়ে দেবে না যে এই কততম ছিল, এটা ভোগাস কোশ্চেনটা। ওকে, যে তোমাকে একটা নাম তুলে দিল এটা মানে এই কততম ছিল, এটা করে না। কারেন্ট কততম? গুড, 24তম। 24 এ ছিল তোমার 24, 24তম মুখ্য নির্বাচন কমিশনার ছিল এ। সুনীল আরোরার নাম শুনেছিলে তোমরা? এর আগে ছিল, তাহলে এটা আসতে পারে। 23তম কে ছিল? সব জায়গার জন্য রেডি হও, পরীক্ষাতে প্রচুর সময় পেয়ে গেছো, ওয়েব সিরিজ দেখার জন্য সময়গুলো দেয়নি তোমাদেরকে। ওকে, এইগুলো তৈরি করার জন্য সময় দিয়েছে। ক্লিয়ার? তো 23তম ছিল সুনীল অরোরা, 24তম হচ্ছে সুশীল চন্দ্রা। দিস আর স্ট্যাটিক পোরশন। ওকে, এগুলো তোমার মনে থাকা উচিত। কতজন জয়েন করেছে বোঝা যাচ্ছে এখানে? আচ্ছা, হলো এতটা। এরপরে লেখো লেখো ইলেকশন কমিশনের কাজ। ছোট্ট করে পয়েন্ট করো, ইলেকশন কমিশনের কাজ। তো ইলেকশন কমিশনের কাজ কি হবে? ইলেকশন করানো, ইলেকশন করানো। বাট কোশ্চেন কি আসবে এখান থেকে? কার কার ইলেকশন করায়? ওকে, সবার ইলেকশন করায়? এটাই হচ্ছে কোশ্চেন, পরীক্ষাতে এসেওছে যে হুইচ অফ দ্য ফলোইং, নিম্নের কার ইলেকশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করায় না? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিচের কোনটা ইলেকশন করায় না? তার আগে জানতে হবে ইলেকশন কমিশন কার কার ইলেকশন করায়। তো ইলেকশন কমিশনের কাজ হচ্ছে তোমার এই ইলেকশন কে কে করাবে তার উপর ডিপেন্ড করা। তো লেখো ইলেকশন কমিশন কারকে ইলেকশন করায়। তো 1 নাম্বার 2 নাম্বার দিয়ে পরপর লিখে নাও। 1 নাম্বার পার্লামেন্ট ইলেকশন। 1 নাম্বার পার্লামেন্ট। পার্লামেন্ট ইলেকশন বলতে রাজ্যসভা লোকসভা, রাজ্যসভা লোকসভা ইলেকশন বলতে, লোকসভা ইলেকশন বলতে স্পিকার। স্পিকারের ইলেকশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করায়। স্পিকার কোথা থেকে আসে? যে থাকবে তোমার এমপি তাদের মধ্যে একজন হয়ে যায় তোমার স্পিকার। তো পার্লামেন্ট বলতে লোকসভা রাজ্যসভা ইলেকশন, আর লোকসভা বলতে তোমার প্রাইম মিনিস্টার ইলেকশন। তো অপশন কি রকম থাকবে? পিএম সিএম এরকম অপশন থাকবে। তো প্রাইম মিনিস্টার ইলেকশন কে করাচ্ছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কারণ প্রাইম মিনিস্টার ইলেকশন মানে তোমার পার্লামেন্ট ইলেকশন। 2 নাম্বার স্টেট লেজিসলেচার, মানে তোমার বিধান সভা। রাজ্যের যতগুলো বিধানসভা আছে, যে রাজ্যের যত বিধানসভা আছে সবগুলো ইলেকশন করায় কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 3 নাম্বার প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট। 1 নাম্বার পার্লামেন্ট, 2 নাম্বার প্রেসিডেন্ট, 2 নাম্বার স্টেট লেজিসলেচার, 3 নাম্বার প্রেসিডেন্ট, 4 নাম্বার হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট। এই সবগুলো ইলেকশন করাই কি আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবার কোশ্চেনটা জিজ্ঞাসা করবে নিম্নের কার ইলেকশন করায় না? তো অপশনে কি পেয়ে যাবে? তো এটাই হচ্ছে কথা, মনে রাখবে মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত এদের ইলেকশন, ইলেকশন কমিশন অফ স্টেট রাজ্যের নির্বাচন কমিশন করায়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন করায় না। ওকে, তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এই দুটো ইলেকশন জাতীয় নির্বাচন কমিশন করায় না, জাতীয় নির্বাচন কমিশন করায় না। তো করায় কে? রাজ্যের নির্বাচন কমিশন করায়। ওকে, রাজ্যের নির্বাচন কমিশন করায়।
এই হচ্ছে ছোটখাটো ফাংশন। বাকি তো আরো ফাংশন বলতে গেলে তোমার ওই পার্টি মেনটেন করা। এই যে কে হবে পার্টি লিখে দেবো শেষে একটু, যে কাকে বলবো ন্যাশনাল পার্টি, কাকে বলবো রিজিওনাল পার্টি, এইগুলো সব ঠিক করে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কোন পার্টির লোগো কি হবে? লোগো মানে চিহ্ন, এই চিহ্নে ভোট দিন। তো এই চিহ্নটা ফাইনালাইজ করে কে? ওই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওকে, এইগুলো আদার ফাংশন। ওকে, এগুলো তুমি কোশ্চেন আসলে ইজিলি করতে পারবে, আদারওয়াইজ এখান থেকে অতটা কোশ্চেন আসার কিছু নেই। ক্লিয়ার এটা? তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ভারতের প্রথম নির্বাচন ইলেকশন কত সালে হয়েছিল, কি বলবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের প্রথম নির্বাচন কত সালে করিয়েছিল? প্রথম লোকসভা নির্বাচন কত সালে করিয়েছিল? একটা কোশ্চেন ছিল বিপিএসসি তে, মানে বিহার পাবলিক সার্ভিস কমিশন, যে প্রথম জাতীয় নির্বাচনে কংগ্রেস কতগুলো সিট পেয়েছিল? কারণ বিশাল সিট পেয়েছিল, দ্যাটস ওয়াই জিজ্ঞাসা করছি। তো লেখো ভারতের প্রথম জেনারেল ইলেকশন, ভারতের প্রথম জেনারেল ইলেকশন হয়েছিল, ভারতের প্রথম জেনারেল ইলেকশন, ভারতের প্রথম জেনারেল ইলেকশন 25 অক্টোবর 1951 থেকে 21 ফেব্রুয়ারি 1952 সাল পর্যন্ত হয়েছিল। তো 51-52 আমরা ওয়ার্ডটা ইউজ করি, যে ফার্স্ট জেনারেল ইলেকশন ইন্ডিয়া was held on 1951-1952, 25 অক্টোবর, 25 অক্টোবর 1951 থেকে 21 ফেব্রুয়ারি 1952 সাল পর্যন্ত হয়েছিল প্রথম জেনারেল ইলেকশন। তো পারলে লিখে নাও, আশা করছি আসবে না। এতে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 364টা সিট তোমার পেয়েছিল। খানা সিট পেয়েছিল। টোটাল সিট সংখ্যা কত ছিল? এখনকার সিট সংখ্যা তুমি জানো, আমরা পার্লামেন্ট একবার দেখিয়েছিলাম, সেগুলো পড়বো আবারও। তো 499 খানা সিট ছিল, এটা লেখা দরকার নেই এত। তার মধ্যে 364 খানা পেয়েছিল, জেনারেল ইলেকশন হয়েছিল। ওকে, হলো এতটা। নেক্সট পয়েন্ট লেখো ভোটিং এজ। ভোটিং এজ বলো, ভোট কত সালে পাবে? অ্যাপ্রুভ করতে হয় নাকি এখানটাতে? যে কেউ এসে জয়েন করতে পারবে নাকি অ্যাপ্রুভ ট্যাপ্রুভ কিছু করতে হয়? ওই লিংকটাতে ক্লিক করে জয়েন হয়ে যায় না? ও, যারা ডাউনলোড করছে টিচমেন্ট তাদেরকে অ্যাপ্রুভ করতে হবে। সেটা তো এইখান থেকে করতে হবে, তাই তো? এখানে কি অপশন আছে কিছু? ব্যাক করতে হবে মনে হচ্ছে। দেখো ভোটিং এজ, বলো ভোটিং এজ কত? সবাই জানি আমরা, কত? 18। কিন্তু 18 তো সবসময় ছিল না, আগে কত ছিল? এটাও তুমি জানো, 21 ছিল আগে। তো লেখো এখানে ভোটিং এজে 1988 সালে, 1988, 1988 সাল, ডিউরিং দ্য টেনিওর অফ রাজীব গান্ধী সরকার, রাজীব গান্ধী সরকারের সময় ছিল এটা। 1988 সালে 61তম সংবিধান সংশোধন করে, 61তম সংবিধান সংশোধন করে, সংবিধান সংশোধন করে ভোটিং এজ 21 থেকে 18 করা হয়।
21 থেকে 18 করা হয়। রাজীব গান্ধীর বক্তব্য ছিল এটাই, আই ওয়ান্ট ইয়ং ভোটার্স, আমাকে ইয়ং ভোটারদের দরকার, তারা আমাকে বেশি ভোট দেবে, ইয়ং ভোটাররাই আমাকে বেশি ভোট দেবে, ভোটের এজ কমাও, তাহলে আমি বেশি করে ভোট পাবো। ওকে, তার জন্য করা হলো কি 61তম সংবিধান সংশোধন করে 21 থেকে 18 করা হয়। ওকে, এটা সবাই জানো? এটা যদি সবাই জানো তাহলে একটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, করে বলো কি হবে। যারা অনলাইন দেখছো, যে ডব্লিউবিসিএস এ কেউ থাকো, এই কোশ্চেনটা ভালো করে শুনবে, যেটা বলতে যাচ্ছি। কোশ্চেনটা ইউপিএসসি লেভেলের কোশ্চেন, কখনো আসেনি কিন্তু এবার আসবে। কোশ্চেনটা হচ্ছে এটাই, যে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংবিধান সংশোধন বুঝি তো আমরা, কি বুঝি বলো? সংবিধানকে সংশোধন করা। 1950 যে সংবিধান ইনফোর্স হয়েছিল, সেই সংবিধানে তোমরা কিছু চেঞ্জ করে, কিছু সংবিধান সংশোধন। তো 61তম সংবিধান সংশোধন নিম্নে কোন ধারাকে সংশোধন করেছিল বলো? পারবে আনসার করতে এটা? অপশনটা আমি এরকমই দিলাম। তোমার মাথায় যদি থাকে যে 61তম সংবিধান সংশোধন কি জন্য হয়েছিল, কি জন্য হয়েছিল? ভোটিং এজ। অপশন যখন পাবে তখন তোমার মাথায় থাকবে যে এবার ভোটিং এজ মানে ইলেকশন কমিশন, মানে ওই রিলেটেড কোন আর্টিকেলকে সংশোধন করবে। তো 61তম সংবিধান সংশোধন, এই 324 নম্বর ধারা, 325 নম্বর ধারা, 326 নম্বর ধারা, 328 নম্বর ধারা, কোনটাকে সংশোধন করেছিল দিয়ে 21 থেকে 18 করেছে। তার মানে এই চারটে ধারার মধ্যে কোন একটা ধারাতে কি লেখা ছিল আগে বলো? একটু আইকিউ গুলোকে ইউজ করো। এই চারটে ধারার মধ্যে কোন একটা ধারাতে লেখা ছিল যে ভোটের এজ 21 হবে, চারটের মধ্যে একটা ধারাতে লেখা ছিল, দিয়ে ওই ধারাটাকে অ্যামেন্ড করেছে, দিয়ে তোমার এখন 18 করেছে। তো 61তম সংবিধান সংশোধন কোনটাকে তোমার অ্যামেন্ড করেছে? বুঝতে পেরেছো কোশ্চেনটা? বুঝতে পেরেছো সবাই? আর্টিকেল 326, যেখানে বলা আছে অ্যাডাল্ট ভোটিং এর ব্যাপারে, অ্যাডাল্ট ভোটিং এর ব্যাপারে, মানে অ্যাডাল্ট যে ভোট দেবে এটা অ্যাডাল্টরাই ভোট দেবে, সে অ্যাডাল্টের বয়স কত? 21 ওরা বলেছিল। পরবর্তীকালে 61তম সংবিধান সংশোধন এই 326টাকে অ্যামেন্ড করেছে, দিয়ে সেখানে এই ওয়ার্ডটা, ওয়ার্ড ছিল এরকম 21, এই ওয়ার্ডটাকে কেটে করেছে তোমার 18। 21 লেখা ছিল, ওটাকে কেটে করেছে কত? 18। তাহলে বুঝতে পারছো কোশ্চেন যদি করতে হয়, এক্সামিনার যদি চায় যে তোমাকে একটা স্ট্যান্ডার্ড, কঠিন তো নয়, স্ট্যান্ডার্ড কোশ্চেন করব, কত রকম ভাবে করতে পারবে। কঠিন নয় কেন বললাম? বিকজ তুমি যদি সঠিকভাবে পড়ো তাহলে এগুলো করতে পারবে। যদু মধু বই যদি পুরো নাও, ওতে কখনো এগুলো বলা থাকবে না, কোনো বইয়ে বলা থাকবে না। এগুলো এগুলো তৈরি হয়, আর একটা এক্সামিনার কখনো কোনো বই থেকে কোশ্চেন কপি করে না। ওকে, সে নিজে কোশ্চেন তৈরি করে, এবার সেগুলো সব বইয়ে থাকে, সেটা আলাদা ব্যাপার। এই সমস্ত কোশ্চেন তৈরি হয়। এবার সবাই যদি ভাবো এই একটাই কোশ্চেন যে 21 থেকে 18 করে যে 61তম, কালকে এরকম ঘুরিয়ে দেবে তোমাকে কোশ্চেন, বাস সারা জীবন খালি একই জিনিসই পড়ে গেলে, 61তম, 1988, 18, আর কিছু জানলেই না। ওখানে গিয়ে তখন মনটা খারাপ করবে তোমার, যেগুলো জানলেই জানতে পারতাম, না জানলে তো আমরা আছি, আমরা জানিয়ে দেবো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিকঠাক পড়াশোনা করতে হবে। ওকে, এটা পরীক্ষার কোশ্চেন। যেমন একটা কোশ্চেন এসেছিল বিপিএসসি তেই, যে গণপরিষদ কনস্টিটিউট অ্যাসেম্বলি যখন সংবিধানকে গ্রহণ করে তখন তো সবাই ব্যক্তি সাইন করেছিল। সংবিধানের লাস্টের 13 থেকে 14 পাতা খালি লোকের সাইন আছে, তো কতগুলো ব্যক্তির সাইন ছিল ওতে? এই কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে সংবিধানের লাস্ট পৃষ্ঠাতে কতগুলো ব্যক্তি সাইন করেছে, জানো কেউ? আসবে না এই সমস্ত কোশ্চেন পরীক্ষাতে, এগুলো আসবে পরীক্ষাতে। কতজন ব্যক্তি সাইন করেছিল মনে রেখে দাও, এখানে লিখতে হবে না আর। 284 জন ব্যক্তি সাইন করেছিল, 284, 284 জন ব্যক্তি সাইন করেছিল লাস্টের দিকে, লাস্টের 4টে পেজে খালি 12 থেকে 13টা পেজে খালি সাইনই আছে লোকের।
আর কিছু নাই। লাস্ট ব্যক্তি কে ছিল যে সাইন করেছিল, এটাও একটা কোশ্চেন ছিল। যে গণপরিষদের সংবিধানে লাস্টে যে 284 জন সাইন করেছিল, লাস্ট কোন ব্যক্তি সাইন করেছিল? ভাবো তাহলে কোশ্চেনের ওয়েটেজ কত। লাস্ট কোন ব্যক্তি সাইন করেছিল? হ্যাঁ কি জানো? ক্লাসে একটু আলোচনা করেছিলাম, বলেছিলাম কিন্তু ভুলে গেছো, সেই হচ্ছে কথা। ফিরোজ গান্ধী। তুমি খুঁজছো নাকি গো? খুঁজছো তুমি, খুঁজতে হবে না। ফিরোজ গান্ধী লাস্ট ব্যক্তি সাইন করেছিল ফিরোজ গান্ধী, দ্য হাজবেন্ড অফ ওয়াইফ ইন্দিরা গান্ধী এন্ড দ্য ফাদার অফ রাজীব গান্ধী, এরা সাইন করেছিল। ওকে, তো এটা ছিল ভোটিং এজ। তো ভোটিং থেকে একটা কোশ্চেন চলে গেছে 23 জানুয়ারি, সেটা কি বললাম? ভোটারস ডে। তো যদি কালকে জিজ্ঞাসা করে নাই 2021 সালে 2021 সালের ভোটার ডে থিম কি ছিল? পারলে লিখে নিও। 2021 সালের ভোটার ডে এর থিম কি ছিল? সালের ভোটার ডে এর থিম কি ছিল? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর, বাট আমি তোমাকে প্রথমেই বললাম এই ক্লাসগুলো যখনই করবে আমি চেষ্টা করব এ থেকে জেড সব ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার। ওকে, তবেই তুমি এক্সামে গিয়ে কনফিডেন্ট ফিল করবে। তো অনেক বড় থিম, খালি একটা লাইন লিখে নাও তাহলে তুমি পেয়ে যাবে। লিখে নাও, মেকিং আওয়ার ভোটার্স এম্পাওয়ার্ড। মেকিং মেকিং আওয়ার ভোটার্স এম্পাওয়ার্ড। এবার আরো আছে অনেক কিছু, তো সেটাই মনে রাখো তাহলে যথেষ্ট। মেকিং আওয়ার ভোটার এম্পাওয়ার, এটা ছিল তার থিম। ক্লিয়ার? আশা করছি এতগুলো করতে পারবে। যে কোনো ব্যক্তিকে যখন ইলেকশনে লড়তে যায়, লোকসভা বলো বিধানসভা বলো, তাকে কিছু টাকা আগে জমা দিতে হয় ইলেকশন কমিশনের কাছে, জানি তো আমরা। সেটা কত টাকা শুনে নাও খালি। বিধানসভার ভোটের জন্য লড়লে 10,000 টাকা, আর লোকসভার ভোটের জন্য লড়লে 25,000 টাকা তাকে জমা দিতে হবে আগে। ওকে, এটা বলা আছে যেটা তোমার জমা দিতে হয়। বাকি এতটা তোমার ইম্পর্টেন্ট, অত জিজ্ঞাসা করে না। দেখো, হেডিং করো পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি কোন পার্টি হবে ন্যাশনাল পার্টি আর কোন পার্টি হবে রিজিওনাল পার্টি, এটা কি করে আমরা ঠিক করব? যে পার্টি লড়ছে সেই পার্টিকে অ্যাটলিস্ট কিছু পার্সেন্টেজ ভোট কিছু রাজ্য থেকে তাকে পেতে হবে, এটা ডিটারমাইন ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। তো জাতীয় পার্টির মর্যাদা পেতে গেলে, রাজ্য পার্টির মর্যাদা পেতে গেলে তাকে কিছু কিছু ভোট পেতে হবে, এটা বলা আছে। কি রকম বলা আছে? দু তিনটে পয়েন্ট আছে, 1 নম্বর করে লিখে নাও একটু। 1 নম্বর লেখো, লেখো কোন দলকে জাতীয় মর্যাদা পেতে হলে, মানে রাজনৈতিক দল, বিজেপি বলো, কংগ্রেস বলো, সিপিএম বলো, আর আম আদমি পার্টি বলো, এগুলো তো ন্যাশনাল পার্টি। বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, দিস আর ন্যাশনাল পার্টি। তো ন্যাশনাল পার্টি পেতে হলে সাধারণ নির্বাচনে, মানে জেনারেল ইলেকশন, লোকসভা ইলেকশন, সাধারণ নির্বাচনে চারটি বা তার বেশি রাজ্য থেকে, চারটি বা তার বেশি রাজ্য থেকে কমপক্ষে 6% ভোট,
6% ভোট, বা এটা তো সম্ভব নয় যে 4টে রাজ্যে 6% ভোট পাবেই ও, অনেকে পাই না। আম আদমি তো দিল্লিতেই আছে, তাও তো ন্যাশনাল পার্টি। আর একটা ক্রাইটেরিয়া আছে, বা লোকসভার সাধারণ নির্বাচনে, লোকসভার সাধারণ নির্বাচনে, বা লোকসভার সাধারণ নির্বাচনে, লোকসভার সাধারণ নির্বাচনে মোট আসনে, টোটাল যত আসন থাকে 2% পেতেই হবে, মোট আসনের 2% আসন পেতে হবে, এটা মনে রেখে দিন। তাহলে জেনারেল ইলেকশনের মোট আসন, লোকসভা ইলেকশনের আসন কত? 545, 550, সর্বাধিক 550 হয়, কিন্তু সেটা ঠিক না, 552 হয়, সর্বাধিক 552 হয় লোকসভাতে, 550 নয়। কিন্তু এট প্রেজেন্ট আছে কত? 545। সেম ভাবে রাজ্যসভাতে মোট কত সর্বাধিক হতে পারে? কতগুলো সিট আছে? 250 বেশি সিট হওয়া সম্ভবই নয়। তো এট প্রেজেন্ট আছে কত? 235 মতো। কিন্তু ওয়েট করো আর 1 বছর, এই 552 বেড়ে চলে যাবে 600, 250 বেড়ে চলে যাবে 400 প্লাস, এরকম সিট। নতুন চেয়ার লাগানো হচ্ছে, নতুন পার্লামেন্ট হচ্ছে তোমাদের। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট তোমরা জানো? সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট, যে নিয়ে তোমার চরম দিল্লিতে ঝামেলা হচ্ছিল। হোয়াট ইজ সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট? ডাইরেক্ট কোশ্চেন চলে আসবে ডাব্লিউবি এর মতো পরীক্ষাতে, ডাব্লিউবিসিএস এ আসবে না, কারণ খুব কমন জিনিস এটা। তোমরা কেউ জানছো না তাহলে? শুনেছো? কোথায় শুনেছো? সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট ইজ দ্য প্রজেক্ট অফ নিউ পার্লামেন্ট। ভারতের নতুন পার্লামেন্ট তৈরি হচ্ছে, প্লাস প্লাস খালি পার্লামেন্ট নয়, প্লাস তোমার প্রাইম মিনিস্টারের নতুন একটা ঘর তৈরি হচ্ছে, প্লাস প্রাইম মিনিস্টারের নতুন একটা অফিস তৈরি হচ্ছে, প্লাস আরো প্রচুর নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। সেই সবগুলোকে নিয়ে বলছে আমাদের কি সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট। তো মেইন হচ্ছে এখানে যেটা পার্লামেন্ট তৈরি হচ্ছে, সিট সংখ্যা বাড়ানো হবে, সিটগুলোকেও ওয়েস্টার্ন মিনিস্টারদের মতো করা হবে। ওয়েস্টার্ন মিনিস্টার কাদেরকে বলা হয়? ওয়েস্টার্ন মিনিস্টার, পূর্ব পশ্চিম দিকে যে মিনিস্টার গুলো থাকে, ওয়েস্ট মিনিস্টার প্যালেস কোন দেশের পার্লামেন্টের নাম জানো? পশ্চিম দিকে তাকালে সব থেকে বড় গণতন্ত্র কোনটা পাবে? ব্রিটেন, ব্রিটেন, ইংল্যান্ড। ইংল্যান্ডের পার্লামেন্টকে বলা হচ্ছে ওয়েস্ট মিনিস্টার প্যালেস। দেখবে অসাধারণ একটা সুন্দর ছবি, ওকে? তো ওইগুলো দেখে ইন্সপায়ার হচ্ছে আমাদের দেশে, যে আমাদের ওইরকম একটা সুন্দরভাবে পার্লামেন্ট তৈরি করবো। তো নতুন পার্লামেন্ট তৈরি হচ্ছে, পুরো ওয়েস্টার্ন মিনিস্টার প্যালেসের মতো ওরকম নয়, বাট ওরকম সিট সংখ্যা বাড়ানো হবে, সিটগুলোকে ভালো করানো হবে, ওকে? নতুন নতুন ঘর তৈরি হবে, লাইব্রেরির সংখ্যা বাড়ানো হবে, ওকে? বাকি তোমরা জানো যে তোমাদের সংবিধানটা এই পার্লামেন্টের মধ্যে এখনো প্রিজার্ভ করে রাখা আছে হিলিয়াম গ্যাসের মধ্যে, ওকে? তো সেইগুলোকে নতুন নতুন করে আরো সাজানো হবে। একেই বলছে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট। এই সিট সংখ্যাগুলো বেড়ে যাবে আস্তে আস্তে, ওকে? 130 কোটি লোকের ওপর মাত্র 545 খানা লোক এমপি বলো, মেম্বার পার্লামেন্ট। এটা তো জাস্টিফাইড কোন অঞ্চল থেকে নয়। ওই তো সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট কি অপশন পেয়ে যাবে, ভারতের নতুন পার্লামেন্টারি প্রজেক্ট। হ্যাঁ, না না, বেড়ে যাবে বলছি, এটা বাড়াবে, সিট সংখ্যা বাড়াবে, পার্লামেন্টটা বড় হচ্ছে আরো। কারণটা হচ্ছে এটাই যে পুরোনো বিল্ডিং গুলো এবার নষ্ট হয়ে যাচ্ছে। এখন যে এক্সিস্টিং পার্লামেন্ট আছে তোমাদের 50 টাকা নোটের পেছনে, ওই পুরোনো 50 টাকা নোট যেটা ছিল, সেটা এবার নষ্ট হয়ে যাচ্ছে, দেওয়ালগুলো চটে যাচ্ছে, রং চটে যাচ্ছে। আর কত বারবার পেন্ট করবে, কত বারবার ওটাকে ঠিক করবে? তার থেকে নতুন করো, একটা নতুন করো, বড় করো। এই পার্লামেন্ট যেটা আছে খুব বড় নয় তো, খুব ছোট পার্লামেন্ট, হ্যাঁ, বড় করতে হবে, সদস্য সংখ্যা বাড়বে, ওকে? আরো নতুন নতুন তোমার ওখানে অ্যাক্টিভিটি হবে। এবার তার উপরে ওই পার্লামেন্টের মধ্যেই, ওই পার্লামেন্টের মধ্যেই যত মন্ত্রণালয়গুলো আছে সেইগুলো ঢুকে আছে ওর মধ্যেই। সবকে আলাদা আলাদা বিল্ডিং করে দেবে, এক্সটার্নাল মিনিস্টার আলাদা বিল্ডিং থাকবে,
ইনকাম ট্যাক্স আলাদা বিল্ডিং থাকবে, কাস্টমার আলাদা বিল্ডিং থাকবে, সবগুলো আলাদা আলাদা বিল্ডিং করতে হবে। ওকে, তবেই তো আর কি বড় সড়ো করে একসঙ্গে অনেক কিছু কাজ করা যাবে। এটাই হচ্ছে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট। তো একটা প্রশ্ন এখান থেকে চলে আসবে যে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট করছে কে, কোন কোম্পানি, টাটা নাকি বিড়লা নাকি রিলায়েন্স? তো সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টটা করছে কে, এটা এসএসসি তে পেয়ে যাবে দেখবে এবার, কারণ চরম ঝামেলা হচ্ছে এটা নিয়ে। তো ক্লিয়ার করে দিয়েছে, এবার শুরু হচ্ছে। তো এলএনটি বলে একটা কোম্পানি আছে, এলএনটি, লার্সেন এন্ড টার্বো, লার্সেন এন্ড টার্বো, লার্সেন এন্ড টার্বো বলে একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা তোমার এটা তৈরি করছে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট। ফিফা কোথায় হবে? ফিফা কাতারে। তো কাতারের যে স্টেডিয়ামে হবে সেই স্টেডিয়ামটাও এই লার্সেন এন্ড টার্বো করছে। 2022 হবে তো ফিফা, ফিফা 2022 হবে। কোন স্পোর্টস কখন হবে এগুলো কিন্তু মনে রেখো, পরীক্ষাতে আসে এইগুলো। ওকে, অলিম্পিক হতে যাচ্ছে টোকিওতে, জাপানে। হওয়ার তো কথা ছিল 2020-তেই, কিন্তু এই 2021-এ হবে। অক্টোবরের দিকে শুরু হবে মনে হয়, জুন জুলাই আগস্ট, আগস্টের শেষ থেকে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের বিবাদ চলছে, অংশগ্রহণ সবাই করবে, এখন দেখা যাক। তো 21-এ হচ্ছে তোমার অলিম্পিক, আর 22-এ হবে তোমার ফিফা। ওকে, কোন স্পোর্টস কখন হচ্ছে কবে হচ্ছে এগুলো দেখে নেবে। তো এটা ডাইরেক্ট কোশ্চেন, এটা তুমি পেয়ে যাবে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট সম্বন্ধে। এই কোশ্চেনটা তোমার পরীক্ষাতে আসার মতো কোশ্চেন একটা। ওকে, তো যেটা বলছিলাম যে জাতীয় পার্টি হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া, টোটাল আসনের 2% তোমাকে পেতেই হবে, এটা সবাই পেয়ে যায়, যে জাতীয় পার্টি তোমার হয়ে যাবে। ওকে, আর একটা থাকে তোমার রাজ্য পার্টি, পারলে ওটাকে স্টার মার্ক দিয়ে লিখে নাও, যদিও এটা অতটা ইম্পর্টেন্ট নয়। যে রাজ্য দল, কোন একটা পার্টি রাজ্য দলের মর্যাদা কখন পায়, রাজ্য দলের মর্যাদা কখন পায়, জাস্ট মনে রাখবে লোকসভা বা বিধানসভা ভোটে, এবার রাজ্য তো রাজ্যের ভোট হবে, তো সেক্ষেত্রেও বলা আছে লোকসভা বা বিধানসভা ভোটের মোট, লোকসভা বা বিধানসভা নির্বাচনের মোট 6%, 6% বা বা 6%, যতগুলো সিট থাকবে তার 6%, বা বিধানসভার নির্বাচনে 2টি আসন পেলেই হয়ে যাবে। বিধানসভা নির্বাচনের 2টি আসন যদি কেউ পায় তাহলে সেটাই হয়ে যাবে তোমার রিজনাল পার্টি। তো রিজনাল পার্টি আর তোমার কোনটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্টি, একবার একটু দেখে নিও, নট সো ইম্পর্টেন্ট। আসবে না, তাও আমি তোমাকে বলে দিলাম, খুব একটা জ্ঞান নিও না, এটা নিয়ে আসবে না। যতগুলো সিট আছে 42টা সিট আছে। ওকে, এবার 42টা থেকে তুমি যদি 6% ক্ষতিপূরণ থেকে পেয়ে যাবে। বলতে পারবে এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেটা তোমার রাজ্যের রিজনাল পার্টি, ওকে স্টেট পার্টি, ভোটে জিতলো, নিউজে আছে, কোশ্চেন যদি আসে তো সিএম কে হয়েছে, আসবে না, সবাই তোমরা জানো। কত সালে তৈরি হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস? হ্যাঁ 85 কে বলছি রে, 1985, 1998, ঠিকই বলছিল, 1998 সালে তৈরি হয় তোমার এই পার্টিটা, মনে রেখে দিও, 1998 সালে তৈরি হয়। হ্যাঁ ওটা তো অনেক আগে চলে গেল, 1885 জাতীয় কংগ্রেস। তো এতগুলো পার্টি আছে, পার্টি থাকে চলে আসে। যতটা লিখলে এখান থেকে তুমি ম্যাক্সিমাম টাইপের কোশ্চেন পেয়ে যাবে। ইলেকশন কমিশন থেকে আসলে ধারাটাই চলে আসবে, 324 নাম্বার ধারা, এটা একটা কোথায় বলা আছে, 324 বলা আছে, এখান থেকে চলে আসে। আর কি থাকে, তো একটা কোশ্চেন শুনো, ডব্লিউবিসিএস 2019 এর ফিলিং কোশ্চেন, আর পেন আছে ওখানে, রাইট টু ভোট, ভোট দেওয়ার অধিকার,
ইজা, এটা পরীক্ষার কোশ্চেন। 1 নাম্বার, ফান্ডামেন্টাল রাইট। ক্লিয়ার? 2 নাম্বার, লিগ্যাল রাইট। 3 নাম্বার, কনস্টিটিউশনাল রাইট। 4 নাম্বার, পলিটিক্যাল রাইট। বলো নিম্নের কোনটা হবে? বুদ্ধি লাগাতে বলো। ভোট দেওয়ার অধিকার কি অধিকার? ভোট দেওয়ার অধিকার কি গণতান্ত্রিক অধিকার? থাকতে পারে এরকম অপশন যে রাইট টু ভোট ইজ এ ডেমোক্রেটিক রাইট, তো নাই অপশন। বলো কোনটা হবে? রাইট টু ভোট কোনটা কি মনে হচ্ছে হবে? বলো। কেউ বলতে পারবে পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম যে মহিলাদের ভোটের রাইট দিয়েছিল? মহিলাদেরকে ভোটের রাইট দিয়েছিল পৃথিবীর প্রথম কোন দেশ? কোনটা? নিউজিল্যান্ড। জানতে এটা? ফান্ডামেন্টাল রাইট হবে কি আগে বলো? ফান্ডামেন্টাল রাইট হবে? তো ফান্ডামেন্টাল রাইট যদি হয়, তো ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে কোথায় বলা আছে? আর্টিকেল 12 থেকে 35 এ বলা আছে ফান্ডামেন্টাল রাইট। তার মধ্যে কি আসছে ফান্ডামেন্টাল রাইট? তো আসছে না। পলিটিক্যাল রাইট কি হবে? তোমার দাদা ভাই কাকা যদি এমপি এমএলএ হয় তবেই তুমি ভোট দিতে পারবে, তাছাড়া ভোট দিতে পারবে না। তাই কি হয় কি? সেটাও তোমার হবে না। তো পড়ে থাকছে বি এন্ড সি, এবং এটার মধ্যেই কনফিউশন ছিল। কনফিউশন এটার মধ্যেই। কোনটা হবে? সাংবিধানিক অধিকার কি? হ্যাঁ, তো সাংবিধানিক অধিকারই তো। কারণ কত নম্বর সংবিধানে বলা আছে? সংবিধানের কোথায় বলা আছে? কোথায় বলা আছে? 326-এ, ওই যে রাইট টু ভোট 21 থেকে 18। তো সংবিধানের 326-এ বলা আছে যে তোমার ভোট দিতে পারবে সবাই, যারা এলিজেবল। যারা এলিজেবল তারা সবাই ভোট দিতে পারবে। তাহলে যে জেলে থাকে সে কেন ভোট দিতে পারছে না? দেখেছো কি যে পায়ে শিকল বেঁধে আসছে ভোট দিতে? কেউ কখনো দেখেছো? দেখোনি কখনো। তাহলে তারা কেন ভোট দিতে পারবে না? তাই না? তো এটা পরীক্ষাতে কোশ্চেন এসেছিল ডাব্লিউবিসিএস 2019-এ। অফিসিয়াল আনসার ওরা নিয়েছিল লিগ্যাল রাইট। পিএসসি তে নিয়েছিল লিগ্যাল রাইট। কেন? কারণ তোমাকে আইনে বললেই তুমি ভোট দিতে পারবে। ওই যে কোনো একটা আইনে ওই ব্যক্তিটাকে জেলে করা আছে, তার মানে সে তো আর পারছে না ভোট দিতে। সে তো আর পারছে না ভোট দিতে। তা আইন ওকে বাধা দিয়েছে ভোট দেওয়ার জন্য, তাই তো বলেই সে ভোট দিতে পারছে না। দ্যাটস ওয়াই এটাকে বলতে হচ্ছে কখনো লিগ্যাল রাইট। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কখনো কখনো লিগ্যাল রাইট। তাহলে পরীক্ষাতে এরকম একটা কোশ্চেন আসলে করবে কি? পরীক্ষাতে এই কোশ্চেন যদি আসলে করবে কি? কোনটা করবে? তুমি সাংবিধানিক অধিকারটাই করবে। কারণ এই নিয়ে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে। এই নিয়ে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে, রাইট টু ভোট। তো মনে রাখবে রাইট টু ভোট ইজ এ কনস্টিটিউশনাল রাইট, যা 326-এ দেওয়া আছে সবাইকে। বাকি বাকি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট নাম শুনেছো? রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট নাম শুনেছো কখনো? রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অফ 1951, তাতে সাবক্লাস 8-এ বলা আছে যে ব্যক্তি জেলে থাকবে তার ভোট দেওয়ার কোনো অধিকার থাকবে না। এটা বলাই আছে। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951। 1951 তাতে বলাই আছে যে ব্যক্তি থাকবে জেলে সে কখনো ভোট দেবে না।
তো তোমরা এই কোশ্চেন আসলে সাংবিধানিক অধিকারটাই করিও, ওকে? কারণ তোমার সংবিধানের 326-এ বলাই আছে রাইট টু ভোট হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার, সবাই ভোট দিতে পারবে যারা এলিজিবল। এবার 3-4টে স্ট্যাটিক জিনিস দেখে নাও যেখান থেকে তুমি পরীক্ষাতে কোশ্চেন পাবে, অ্যাটলিস্ট এবার তো পাবেই। লেখো, 1 নাম্বার লেখো, ইভিএম। হয় পরীক্ষাতে ফুল ফর্ম জিজ্ঞাসা করবে, না হয় এখান থেকে জিজ্ঞাসা করবে এটা কবে চালু হয়। তো ইভিএম মানে লিখে নাও, ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক 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 ভোটিং মেশিন। তো ইভিএম ভারতে প্রথম চালু হয় কবে, এটা পরীক্ষাতে আসবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ভারতে প্রথম চালু হয় কবে, তো লিখে নাও 2014 সাল। 2014 সালে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন চালু হয়, যদিও মাস লেভেলে চালু হয় তোমার 2014-তে। মাস লেভেলে চালু হয় তোমার 2014-তে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম যাকে বলছি আমরা। হলো এটা। ইভিএম কোনটাকে বলি, কোনটা ইভিএম বলো? যেটা তুমি বোতামটা টেপো যেটাতে, সেটা হচ্ছে আমাদের ইভিএম, ওকে? বোতাম টেপার পরে যে তোমার একটা পেজ বেরিয়ে চলে আসে, দেখেছো? কেটে পড়ে যায় যে তুমি সঠিক বোতামটা টিপলে কিনা, নাকি এক টিপলে অন্য জায়গায় ভোটটা চলে গেল, সেটা বোঝানোর জন্য একটা পেপার কেটে চলে আসে। ভোট দিলে তো সবাই এবার নাকি, তো ওই যে মেশিন যেটাকে কেটে চলে আসে তাকে কি বলছি আমরা? পেপারটা যেখান থেকে কেটে চলে আসে সেটাকে আমরা কি বলছি বলো? আচ্ছা, এটা 2014 করিও না, হ্যাঁ, না, ইভিএমটা মনে রাখবে 1991 এর পর থেকে ইউজে চলে এসেছিল। এবার কোন কোন রাজ্যতে এসছে, কোন কোন রাজ্যতে আসেনি, ওকে? হ্যাঁ, ইভিএমটা ডেভেলপ হয়েছিল, শোনো ভালো করে, ইভিএমটা ইউজ হয়েছিল কোন চিফ কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনারের সময়। যখন ইভিএম হয় তখন জাতীয় নির্বাচন কমিশনার কে ছিল? তখন জাতীয় নির্বাচন কমিশনার কে ছিল? না, তারপরেই ঠিক। লেখো, ইভিএম যখন হয়েছিল কার সময়তে হয়েছিল? মিস্টার টি ডট এন সেসান, SESHAN, SESHAN এর সময়কালেই এই ইভিএমটা তোমার চালু শুরু হয়ে গেছিল, ওকে? মাত্র ছিল 1 থেকে 2 মাস, খুব কম সময় ছিল সে। আচ্ছা, ঠিক আছে, এটাকে কনফিউশনকে দূর করে দিই। দেখো, ইভিএম সম্বন্ধে সালগুলোকে দেখো, লিখেও নেব সঙ্গে সঙ্গে। ফার্স্ট অফ অল ইভিএম তৈরি কবে হয়েছিল, ডেভেলপ কবে হয়েছিল? ইভিএমটা তৈরি কে করেছিল বলো? ইন্ডিয়াতে তৈরি হয়েছিল। ইন্ডিয়ার একটা মহারত্ন কোম্পানি তৈরি করেছিল। আমরা জানি কাকে বলি মহারত্ন, কাকে মিনিরত্ন কোম্পানি। তো জাস্ট শুনে নাও, যে সমস্ত কোম্পানি ভারতের খুব প্রফিট দেয় তাকে বলছে আমাদের কি? মহারত্ন কোম্পানি। তো 1989-এ ইভিএম তৈরি করেছিল ভারত বায়োটেক বলে একটা কোম্পানি। ফার্স্ট অফ অল লেখো এটা, 1989 সালে ইভিএম তৈরি করেছিল ভারত বায়োটেক বলে। ওই 2013, 2014 যে সাল লেখা ওগুলো কেটে দিও একটু, এখান থেকে শুরু হচ্ছে ইভিএম এর সালগুলো, হ্যাঁ?
আগে যেগুলো বললাম একটু কেটে দাও। 1990 সালে ভারত বায়োটেক প্রথম শুরু করে। 90-91 এই সালটাতেই ওই যে টিএন সেসার ইউজ করার কথা বলেছিল, ঠিক আছে? সেসার নামটা মনে রাখো, দরকার নেই। এইটাকে একটু ভালো করে লেখো, যেটা বলতে যাচ্ছি স্টার মার্ক দিয়ে লেখো। ইভিএম প্রথম প্রথম চালু ইউজ হয়, ইভিএম প্রথম ইউজ হয় গোয়া রাজ্যে সাধারণ নির্বাচনে, মানে জেনারেল ইলেকশনে। 1999 সালে প্রথম ইভিএম চালু হয় কোথায়? গোয়া রাজ্যের নির্বাচনে। 1999 গোয়া রাজ্যে প্রথম তোমার ইভিএম চালু হয়। ওকে, 99 গোয়াতে। তাহলে কোনো লোকসভা ইলেকশন এখনো ইউজ হয়নি। প্রথম ইউজ কবে হলো? বিধানসভা ইলেকশনে ইউজ হলো। আগে তো ইউজ করি ছোট ব্যাপারে, নাকি প্রথমেই লোকসভা ইলেকশন ইউজ করতে লাগবে, তাই না? ইভিএমটা আদৌ কি সঠিকভাবে কাজ হবে কি হবে না সেটা আগে ছোট হিসাবে ইউজ করি। তো গোয়া নামক একটা রাজ্যের ইউজ করলাম, দেখলাম না সব ঠিকই ছিল, ঠিকই হলো, ঠিকভাবে ভোটটা হচ্ছে। দিয়ে 2003 সালের লোকসভা ভোটে শুরু হয়ে গেল আমাদেরকে ইভিএম চালু করা। তো প্রথম একটা রাজ্যের বিধানসভাতে হয়েছিল, সেটা কোন রাজ্য? পরবর্তীকালে লোকসভাতে ইউজ হওয়া শুরু করলো, সেটা কত সালে? 2003 সালে। এটা লিখে নাও, 2003 সালের লোকসভা নির্বাচনে ইভিএম চালু হওয়া শুরু হয়ে যাবে। ওকে, বাস এটাই মনে রেখো, তাহলেই হয়ে যাবে। এখান থেকে আর কিছু দরকার নেই। ইভিএম হচ্ছে এটাই। গোয়া বললামই তো। লোকসভা কোথায় হবে? লোকসভা ইলেকশন কোথায় হয়? ভারতেই তো। কে হবে প্রধানমন্ত্রী সেটা কোথায় ভোট হয়? পশ্চিমবঙ্গে হয় নাকি উত্তরপ্রদেশে হয়? এবার 2 নাম্বার লেখো। তো এখন অব্দি বললে না, ওই পেপারটা যেটা কেটে পড়ে যায় সেই মেশিনটার নাম কি? ভিভিপ্যাট। 2 নাম্বার লেখো ভিভিপিএটি। ভিভিপিএটি বলো ফুল ফর্ম কি হবে? ভালো করে ওয়ার্ড গুলো দেখে দেখে করো। তুমি ভোট দিলে সেটা কনফার্ম হলো কিনা তার জন্যই তো, তো ভি ফর তুমি ভোট দিচ্ছ মানে ভোটার, তোমার ভোটটা আদৌ কি কনফার্ম জায়গাতে পড়লো? তো ভোটার ভেরিফাইড, ভোটার ভেরিফাইড। এবার একটা পেপার পড়ে যায় ওখান থেকে কনফার্ম হওয়ার জন্য, পি ফর পেপার, অডিট ট্রায়াল, না ট্রেল বলবো, এটা ট্রেল, TRAIL, ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল। এটা হচ্ছে ভিভিপ্যাট। বলো কি জানবে এখান থেকে? কি জানবে বলো? হ্যাঁ, ভিভিপ্যাট প্রথম ইউজ হয় কবে, এটাই তো জানবে। ভিভিপ্যাট প্রথম তোমার ইউজ হয়, মনে রাখবে, 2013 সালে প্রথম ইউজ হয় তোমার, 2013 সালে নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে, নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে। বুঝলে? নাগাল্যান্ডে প্রথম ইউজ হয় তোমার এটা। তো গোয়াতে ফার্স্ট ইভিএম ইউজ হলো 1999 সালে। গোয়াতে ফার্স্ট ভিভিপ্যাট কবে ইউজ হলো? গোয়া যেহেতু প্রথম ইভিএম হয়েছিল, দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। বাকি তোমাকে প্রত্যেকটা রাজ্যে কবে কবে হয় দরকার নেই। গোয়াতে প্রথম ইভিএম হয়ে গেল 99, ওই পয়েন্টটাতে অ্যাড করে দিও, আগে এখানে গোয়া লিখেছো। সেই গোয়াতে ভিভিপ্যাট ইউজ হয়েছে 2017 সালে।
সেই গোয়াতেই ভিভিপ্যাট ইউজ হয়েছে 2017 সালে। আর মনে রাখবে আর একটা জিনিস, তার মধ্যে লেখো 2019 সালের জাতীয় নির্বাচন মানে লোকসভা নির্বাচন, জেনারেল ইলেকশন যাকে বলছি, যেখানে সেকেন্ড বারের জন্য পিএম মোদি পিএম হলো, 2019 সালের জাতীয় নির্বাচনে পুরো ভারতে ভিভিপ্যাট ইউজ হয়। পুরো ভারতের 543 খানা লোকসভা সিটেই ভিভিপ্যাট ইউজ হয়। 543টা লোকসভা সিটেই তোমার ইউজ হয় ভিভিপ্যাট। তাহলে ভিভিপ্যাট প্রথম ইউজ হয় কোথায়? 2000 কত সালে বললাম? 13 সাল। কোথায় সেটা? নাগাল্যান্ড। একটা এক্সট্রা বললাম গোয়ারটা, কারণ গোয়াতে প্রথম ইভিএম হয়েছিল, দ্যাটস তো এটা ইম্পর্টেন্ট। পুরো অল ইন্ডিয়াতে লোকসভা ইলেকশনে প্রথম কবে হয়? 2019 সালে, আগের বছরটা। হ্যাঁ, 2013-তে হচ্ছে নাগাল্যান্ডে, 2017-তে হচ্ছে গোয়াতে, আর 2019-এ হচ্ছে পুরো লোকসভাতে, উনি তো রাজ্যের বিধানসভা। ওকে, সেম ভাবে ইভিএম, ইভিএম ভিভিপ্যাট এগুলো আশা করছি বুঝলে। ফুল ফর্ম আসতে পারে, সাল আসে তুমি তো পড়েই দেবে, সাল আসে। হ্যাঁ, হোয়াট ইজ নোটা বলো, 3 নাম্বার লেখো। নোটা, হোয়াট ইজ নোটা? নোটার ফুল ফর্ম কি বলো? নোটার ফুল ফর্ম কি? নান অফ দি অ্যাবভ। নোটা লেখো, এনওটিএ, নোটা, এনওটিএ, নোটা। নোটা হচ্ছে তোমার নান অফ দি অ্যাবভ। নান অফ দ্য অ্যাবভ। তো নোটা কত সালে ইন্ডিয়াতে চালু হয়? তো লিখে নাও, 2014 সালে নোটা চালু হয়। এগুলো খুব ইজি টাইপের কোশ্চেন, পরীক্ষাতে চলেও আসে। নোটাটা ব্যাপারটা হচ্ছে এটাই, একটা একটা কনস্টিটিউন্সিতে তোমার যদি যতগুলো লোক দাঁড়ালো, তোমার সাপোজ কাউকেই পছন্দ নয়, তুমি তো কাউকে ভোট দেবে, তৃণমূলের কেউ দাঁড়িয়েছে, বিজেপি কেউ দাঁড়িয়েছে, তো যারা যারা দাঁড়িয়েছে তাদের তোমার কাউকে পছন্দ নয়, তখন তুমি ভোটটা দিবে নোটাতে, যে উপরের কাউকে আমার পছন্দ নয় অ্যাজ আ ক্যান্ডিডেট হিসাবে, আর তোমার ভোটটা তাহলে বেকার হয়ে যাবে, তোমার ভোটটাই বেকার, কিছুই না। তো নোটা ইউজ করা মানে ভোটটাই তোমার বেকার। কিন্তু বলা হয় যে তোমার ওই একটা জায়গাতে যদি তোমার ম্যাক্সিমাম নোটাতেই ভোটটা পড়ে, সবাই নোটাতেই ভোটটা দিয়ে দেয়, তাহলে আবার ভাবে ওকে নতুন ভাবে ক্যান্ডিডেটকে ইউজ করতে। কিন্তু নোটা দিচ্ছ মানে তুমি অসম্মতি জানাচ্ছ, তুমি তোমার ভোটটাতে অসম্মতি জানাচ্ছ ক্যান্ডিডেটগুলোতে, যে এই ক্যান্ডিডেট আমাদের পছন্দ নয়, বুঝলে? এই হচ্ছে নোটা। নান অফ দি অ্যাবভ আসলে আসবে এটাই, যে তোমার নোটা কবে ভারতে ইন্ট্রোডিউস হয়, তো যেটা তুমি বললে ঠিকই বলছো, 2014 সাল। মনে রাখবে। একটা সময় নোটার একটা সিম্বল দেওয়ার কথা হচ্ছিল, গাধা, গাধা বলা হচ্ছিল নোটার একটা সিম্বল হবে, কিন্তু সেটা পরবর্তীকালে উঠে দিয়েছে, এবং সিম্বল কিছু নেই, এবার লেখাই থাকে নোটা বলে, নোটা বলে লেখাই থাকে, NOTA বলে লেখাই থাকবে। অ্যাকচুয়ালি 2013-র শেষের দিকে শুরু হতে শুরু করে দেয়, ওকে, এই নোটা। আর কিছু এইখান থেকে থাকে না, যা আসবে তোমার এখান থেকেই আসবে, বাইরে কিছু আসবে না, ওকে। ভোটিং এজটাই সব থেকে ইম্পর্টেন্ট, আসলে ভোটিং এজটাই বারবার চলে আসে, এটাকে মনে রেখো। চারটা একটা চ্যাপ্টার তোমার পুরো কমপ্লিট, যেটা তোমার খুব নিউজে ছিল। এবার নিউজে ছিল কারণ 5টা বিধানসভাতে ভোট হয়েছে, 5টা বিধানসভাতে ভোট হয়েছে, তো যেগুলোতে ভোট হলো, যে নির্বাচন হয়েছে, তাদের নাম, মুখ্যমন্ত্রী যারা যারা হয়েছে তাদের নাম কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে। পশ্চিমবঙ্গটা আসবে না, কারণ তোমরা সবাই জানছো
ওকে, বাকিগুলো আসবে। তো পাঁচটা বিধানসভার ভোট এই প্যান্ডেমিকের মধ্যে হয়েছে। কোন কোন পাঁচটা, এরকম কোশ্চেন আসতে পারে। এই প্যান্ডেমিকের মধ্যে তোমার নিম্নের কোন পাঁচটাতে ভোট হয়েছে আর কোন পাঁচটাতে ভোট হয়নি। কোন পাঁচটাতে ভোট হয়েছে, তো কোন কোন পাঁচটাতে ভোট হয়েছে। হ্যাঁ, একটা তোমার ওয়েস্ট বেঙ্গল, একটা তোমার কেরালা, একটা তোমার তামিলনাড়ু, একটা তোমার আসাম, একটা তোমার পুডুচেরি। এবার একটু দেখে নেবে যে তোমার প্রত্যেকটা সিএম কারা কারা নির্বাচন হয়েছে, এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে। তার মধ্যে কেরালাটা জানো যে ছিল সিএম সেই হয়ে গেছে পিনারাই বিজয়ন, তামিলনাড়ুতে তোমার এনকে স্ট্যালিন, আসামে হেমন্ত বিশ্ব শর্মা গোড, আর পুডুচেরিতে রঙ্গাস্বামী, আর ওয়েস্ট বেঙ্গলে তো তোমার দিদি আছে ওখানটাতে। তো পাঁচটা ভোট। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকেও একটা খুব সুন্দর আছে, দাঁড়াও এটা জিনিস শুনে নেবে ওখানটাতে। যদি তোমার কোনো একটা ক্যান্ডিডেট তার নিজের রাজ্য থেকে হেরে যায়, নিজের কনস্টিটিউশন থেকে হেরে যায়, সিএম ওকে পদ থেকে যে হেরে যায়, তাহলে সে কি তোমার রাজ্যের সিএম থাকতে পারবে? সে কি তোমার রাজ্যের সিএম থাকতে পারবে? তাহলে সে থাকতে পারবে। সংবিধানে তোমার এরকম প্রভিশন দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে এবং কি বলা আছে যেতে পরীক্ষাতে তোমার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেখো একটা আর্টিকেল, লেখো এখানে একটা আর্টিকেল লেখো, লেখো সংবিধানের ধারা কত ছিল, ধারাটা 154, 154। 1 মিনিট দাঁড়াও, ধারাটা আমি একবার দেখি কত নম্বর ধারাটা ছিল। যেখানে বলা আছে যদি সে ক্যান্ডিডেট সে পার্টি থেকে হেরে যায়, জায়গা থেকে হেরে যায়, তার কনস্টিটিউশন থেকে হেরে যায়, তাহলে যে কোনো 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে তোমার যে কোনো একটা জায়গা থেকে তাকে ইলেকশন আসলেই হয়ে যাবে। দেখো সংবিধানের ধারা 164 সাবসেকশন 4, 164 সাবসেকশন 4 তে বলা আছে, বলা আছে তো এই ব্যাপারটা তো বুঝছো, অত বড় আমি লেখাচ্ছি না, যে তোমার নিজের কনস্টিটিউশন থেকে যে হেরে যায়, তাহলে যে কোনো একটা কনস্টিটিউশন থেকে 6 মাসের মধ্যে তাকে ভোট লড়ে জিতে আসতে হবে, তবে সে সিএম থাকবে। এটা কোথায় বলা আছে? 164 সাবসেকশন 4, তো লিখে নেবে যে এতে বলা আছে 6 মাসের মধ্যে যে কোনো একটা জায়গা থেকে তাকে জয়ী হয়ে আসতে হবে, তবে সে সিএম পদে থাকবে। ওকে, থাকবে না তো হারবে না, সেক্ষেত্রে হারেনি কেউ আজ পর্যন্ত, কিন্তু হারে না। এবার নিজের ইচ্ছা মতো লড়বে তো, তাই না? নিজের ইচ্ছা মতো যে কোনো সভা থেকে লড়বে, নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে লড়বে, আর কিছুই না। নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে লড়বে, তাহলেই হলো। ওকে, তো আর্টিকেল 164 এটা বলা আছে, এটা কিন্তু মনে রেখো। আর্টিকেল 164 যেটা বলা আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। বাস এতগুলো নিউজের ছিল। আর কি কি নিউজে আছে, নিউজে যেগুলো আছে তুমি পরীক্ষাতে সেখান থেকে কোশ্চেন এক্সপেক্ট করতে পারবে। ওকে, এটা একটা জিনিস যেটা নিউজে ছিল, আর্টিকেল 164 সাবসেকশন 4। এটা রাজ্যের বিধানসভার ক্ষেত্রে, সিএম এর ক্ষেত্রে। সেম জিনিস যদি পিএম এর ক্ষেত্রে হয়ে যায়, দেখা গেল কোনো পিএম নিজের সভা থেকে হেরে গেল, সেইখানেও বলা আছে একই জিনিস, 6 মাসের মধ্যে তাকে যে কোনো জায়গা থেকে আসতে হবে। কিন্তু সিএমটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, 164 পরীক্ষাতে আসবে পিএম এর ব্যাপার, তখন মনে রাখবে সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে। ব্যাপারটা বুঝেছো তো? ব্যাপারটা না বোঝার কিছু নেই। তো 164 সিএম এর ক্ষেত্রে, সেম ক্ষেত্রে যদি পার্লামেন্টে হয় তো 75 সেম জিনিস যদি পার্লামেন্টে হয়ে যায় 75 নয়, 75 সাবসেকশন আর্টিকেল 75 সাবসেকশন 5, আর্টিকেল 75 এর সাবসেকশন 5 এ তোমার সেটা বলা আছে।
এতগুলো জিনিস একটু মনে রাখবে। আর কি কি এতে আছে, নিউজে আছে, নিউজে আছে তোমার অ্যান্টি ডিফেকশন ল, নিউজে আছে তোমার অ্যান্টি ডিফেকশন ল। কেন নিউজে আছে? কি একটা ব্যক্তিটার নাম ছিল গো, মহিলাটার নাম, যে বলছে আমার ভুল হয়ে গেছে, আমি এতে গিয়ে বিজেপিতে গিয়ে আমার ভুল হয়ে গেছে, আমাকে আবার ফেরত নেন। শুনেছো খবরটা? সেটা থেকে ওটা কোশ্চেন আছে পরীক্ষাতে। দল বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল, জানি আমরা যে কোনো একজন ব্যক্তি যে দলের বিরুদ্ধে কোনো কাজ করে, দেখা গেল লড়লো নির্বাচন তোমার নির্দল হয়ে, আমি নির্দল প্রার্থী, আমাকে সবাই ভোট দাও, সবাই ভোট দিল, দে ভোটে হওয়ার পরে দেখা গেলো কোনো পার্টি জয়েন করলো, সেক্ষেত্রে দেখা গেল কোনো পার্টির বিরুদ্ধে সে কনস্পিরেসি করছে, সেক্ষেত্রে পার্টি ডাকছে সবাইকে যে আজকে সবাইকে উপস্থিত থাকতেই হবে, ইম্পর্টেন্ট বিল পাস করবো আজকে, দেখা গেল উপস্থিত হলো না। এই সমস্ত যদি কারণ থাকে তাহলে কোনো ব্যক্তিকে তার দল থেকে বাদ দেওয়া যেতে পারে। যেমন বিধানসভা ভোটের আগে দুজন এমপি, তৃণমূলের এমপি লোকসভা যারা বসে থাকে, তারা বিজেপিতে যোগ করে দিয়েছিল। ওকে, কালকে খবর, কালকে মমতা দিদি চিঠি পাঠিয়েছে স্পিকারকে, দিয়ে বলেছে ওই দুজনকে তুমি সাসপেন্ড করো। ভোটের আগে তুমি দল চেঞ্জ করে নিয়েছো, মানে বুঝতে পারছো দল বিরোধী কাজ করছো, তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হচ্ছে। কারণ কি? তারা দল বিরোধী কাজ করছে। দল বিরোধী কাজ করলে দল থেকে বাদ দেওয়া যেতে পারে, এটা বলা আছে। কোথায় বলা আছে? এই অ্যান্টি ডিফেকশন ল। পরীক্ষাতে আসবে কি এই অ্যান্টি ডিফেকশন ল কোথায় বলা আছে? দল বিরোধী আইন আগে বলা ছিল না, পরবর্তীকালে এত লোক টাকা পয়সার জন্য এক দল থেকে অন্য দল চলে যাচ্ছে যে বাধ্য হয়ে আমাদেরকে এইটাকে সংবিধানে আনতে হলো। না তো ওই যে বললাম আমাকে ভোট দাও, আমি নির্দল, দিয়ে ভোট হওয়ার পরে সে পার্টি জয়েন করে নিচ্ছে, তাহলে যারা ভোট দিল তাদের সাথে ধোঁকাবাজি হলো, তাই না? তার জন্য তাকে বাদ দেওয়া যেতে পারে। তা আগে ছিল না, পরে এটাকে আনা হয়েছে অ্যান্টি ডিফেকশন লকে। তো বলো কত সালে, কোথায়, কবে আনা হয়েছে? দেখো 1 নম্বর, ফার্স্ট অফ অল লেখো 52তম সংবিধান সংশোধন করে, 52তম সংবিধান সংশোধন করে 1985 সালে, 1985 সালে 52তম সংবিধান সংশোধন করে 1985 আসলে এটাই আসবে। দল বিরোধী আইনকে সংবিধানের সংবিধানের কোথায় রাখা হয়েছে? শিডিউল গুলো এখনো তোমাদের মুখস্থ থাকছে না কেন? 1 থেকে 12টা যে শিডিউল, এ কবে মুখস্থ করবে? আর এগুলো তোমার সবসময় মুখস্থ থাকার কথা। তো 1 থেকে 12টা শিডিউল, তফসিল যাকে বলছি, এখনো তো কেন মুখস্থ নেই এগুলো? তো 10তম শিডিউলে মেনশন করা আছে 10 শিডিউল। এগুলো রিভাইশন দাও, এগুলো রিভিশন দাও, পরীক্ষার কোশ্চেন এরকমই হবে। নতুনত্ব তো কিছু নাই, 2-3টে কারেন্ট অ্যাফেয়ার্স হবে, তার বেশি হবে না পিডিতে, হার্ডলি 2টো। আগেরবার ছিল 2টো কোশ্চেন, ওই রানী রামপাল ছিল মনে হয়, যে কোন খেলার সঙ্গে যুক্ত, আর 1-2টো ছিল, বাকি সবই তো এইগুলো এখনো কেন মুখস্থ করছো না? তো 10তম শিডিউলে এটাকে অ্যাড করা হয়েছে 1985 সালের 52তম সংবিধান সংশোধন করে। ক্লিয়ার? বাস, এর বেশি কিছু আসবে না। এবার বাকি যেগুলো বললাম শুনে রেখে দিও, যে কখন কখন ডিসকোয়ালিফাই করা যায়। ওই যে বললাম নির্দল হয়ে হলে, যে কোনো পার্টি যোগ করে দিলে, কোনো পার্টির বিরুদ্ধে কনস্পিরেসি করলে, ওকে, এই সমস্ত ব্যাপার থাকলে তোমার ডিসকোয়ালিফিকেশন ল তোমার উপরে লাগবে। যেমন 2-3টে পার্টির উপরে লাগবে, ওয়েস্ট বেঙ্গল সরকার বলছে আর কি, মেম্বার অফ পার্লামেন্ট। এবার যেটা থাকে, আর 1-2টো টপিক তোমার এখান থেকে চলে আসে ইলেকশন থেকেই। ইলেকশন নিয়েই বলছি কারণ এটা তোমার খুব এতে আছে। আর কি থাকে এখান থেকে? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট তোমার জিনিস আছে, সেটা হচ্ছে তোমার গভর্নরের ডিসক্রিশনারি পাওয়ার।
মানে গভর্নরের যে কিছু পাওয়ার থাকে, তার কিছু ক্ষমতা থাকে, গভর্নরের কিছু ক্ষমতা থাকে, সেই সম্বন্ধে তোমাকে একটু জানতে হবে। সেটা এখন থাক, সেটা রাষ্ট্রপতি যখন দেখা করাবো তখন পড়াবো, নতুনত্ব কিছু নেই। তো এটা কমপ্লিট। ওকে, যা আসবে এখান থেকে পেয়ে যাবে, ইলেকশন থেকে, ইলেকশন থেকে যা আসবে এখান থেকে তুমি পেয়ে যাবে, বাইরে কিছু আর আসবে না। বলো, বুঝতে পারলে টোটালটা? কতটা লিখলে, কতটা লিখলে? সবটাকে ভালো করে একবার রিভিশন দিয়ে দিও। এর বাইরে দেখবে কোনো কোশ্চেন তুমি পাবে না, যা আসবে তুমি এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে যা আসবে পেয়ে যাবে। কারেন্টে তো অনেক কিছুই চলছে, কতগুলো তোমরা খবর রাখছো, পরীক্ষা তো ওখান থেকে থাকবেই, থাকবে কোশ্চেন। এই যে পশ্চিমবঙ্গের বিধানসভার বিধান পরিষদ গঠন করার কথা বলছে, বিধান পরিষদ শুনেছো পেপারে, খবরে? বিধানসভার ভোট হলো, দিয়ে এখন বলছে যে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ গঠন করা দরকার। তো একটা সময় পশ্চিমবঙ্গের বিধান পরিষদ ছিল, একটা সময় পশ্চিমবঙ্গের বিধান পরিষদ ছিল, সেটাকে তোমার বন্ধ করে দেওয়া হয়েছে, দিয়ে তোমার এখন নতুন করে ডিমান্ড করছে যে আবার বিধান পরিষদ। বলো, 1969 সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদটাকে আমরা অ্যাবলিশ করে দিয়েছি। লেখো এটা, বিধান পরিষদ তৈরি করা হবে কি হবে না, এটা কোথায় বলা আছে? মনে রাখবে, সংবিধানের ধারা 169 বলা আছে, সংবিধানের ধারা 169 বলা আছে, সংবিধানের 169 নাম্বার ধারাতে বলা আছে রাজ্যের বিধানসভা গঠন করা যেতে পারে, আবার ভঙ্গ করা যেতে পারে। রাজ্যের বিধানসভা গঠন করা যেতে পারে, ভঙ্গ করা যেতে পারে। রাজ্যের বিধানসভা গঠন করা যেতে পারে, ভঙ্গ করা যেতে পারে। কে করবে? বিধান পরিষদ, পরিষদ, সভা তো আছেই, সভা তো আছে, পরিষদ নাই, পরিষদ নাই, পরিষদ নাই। তো কথা হচ্ছে এটাই, যে সংবিধানের 169 নম্বর ধারাতে বলা আছে একটা রাজ্যের বিধান পরিষদ গঠন করা যেতে পারে, ভঙ্গ করা যেতে পারে। ক্লিয়ার? কে করতে পারে বলো? 1 নাম্বার, ওই রাজ্যের স্টেট, ওই রাজ্যের বিধানসভা, ওই রাজ্যের বিধানসভা, ওই রাজ্যের গভর্নর, পার্লামেন্ট, প্রেসিডেন্ট। 169 নম্বর ধারাতে বলা আছে যে একটা রাজ্যের বিধান পরিষদ গঠনও হতে পারে, ভঙ্গ হতে পারে। সেটা করবে কে? গঠন করবে কে? ভঙ্গ করবে কে? বিধানসভা, ওই রাজ্যের বিধানসভায় করতে পারে, গভর্নর, পার্লামেন্ট, প্রেসিডেন্ট। বলো, হবে না কি হবে না সেটা তো পড়ে ব্যাপার, আগে বলো। গভর্নর বলছো, গভর্নর করবে? গভর্নর যদি ইচ্ছা না হয়, তাহলে যদি গভর্নরের সঙ্গে ঝামেলা হয়ে যায় যে আমি করতে দেবো না, সেটা ঝামেলা চলছে, দেখতে পাচ্ছি, ভেড়া চড়াচ্ছে রাষ্ট্রপতি, তোমার ওই গভর্নরের কথা শুনে ভেড়া চড়াচ্ছে। 169 বলা আছে পার্লামেন্ট, পার্লামেন্ট মে ক্রিয়েট অর অ্যাবলিশ আ বিধান পরিষদ। পার্লামেন্টের কাছে ক্ষমতা আছে, রাজ্য সরকার রিকোয়েস্ট করবে পার্লামেন্টকে যে আমাদের রাজ্যে একটা বিধানসভা করে দেন, সে পার্লামেন্টের রিকোয়েস্টে তবে হবে। আর পার্লামেন্ট তো কোনো ব্যক্তি নয়, সেইখানে তো সব রাজ্যের রিপ্রেজেন্টেটিভরাই বসে আছে, তো সবাই মিলে ভোট দেবে, হবে কি হবে না? তো পার্লামেন্টের কাছে ক্ষমতা আছে। এই সমস্ত কোশ্চেন ডাব্লিউবিসিএস বহুবার এসছে, খালি 169 পড়লে হবে না। কে করে? যদি বলতাম খালি পার্লামেন্ট করে, কেউ ধ্যান দিতে না, কিন্তু যখন অপশন পেয়ে যাবে না, তখন তোমার সমস্যা হয়ে যাবে। যদি আমি প্রথমেই বলতাম যে 169 নম্বর ধারাতে পার্লামেন্টের যে ক্ষমতা আছে, কেউ তোমরা ধ্যানই দিতে না ওয়ার্ডটাতে, কিন্তু যখনই এরকম অপশন পেয়ে যাবে,
তখন মনে হবে হ্যাঁ এটা তো ভালো একটা কোশ্চেন, কে করে। আমি প্রথমেই বলতে পারতাম যে 169 ধারাতে পার্লামেন্টের যে ক্ষমতা আছে বিধানসভা বিধান পরিষদ গঠন করা, তো ধ্যানই দিতে না তোমার। ক্লিয়ার? কারণ এই সমস্ত কোশ্চেন খুবই কনফিউজিং কোশ্চেন। তো বিধান পরিষদ নেই আমাদের, বিধান পরিষদ হওয়ার কথা চলছে। তো বিধান পরিষদ মানে হচ্ছে একটা রাজ্যের আপার হাউস। তো এখন কতগুলো রাজ্যের বিধান পরিষদ আছে? পশ্চিমবঙ্গের নাই বিধান পরিষদ। কতগুলো রাজ্যের আছে? 6টা। বলো, নাম বলো। লিখছো? লিখেও নেবে সঙ্গে সঙ্গে। 6টা রাজ্যের আছে লেজিসলেটিভ কাউন্সিল। কে বলছি লেজিসলেটিভ কাউন্সিল। হ্যাঁ, এর মেম্বারে এখন আমি যাচ্ছি না, কারণ নিউজে আছে, নিউজে আছে বলে বললাম। বাকি এটার কম্পিটিশন আছে যে একটা লেজিসলেটিভ কাউন্সিলে কতজন ব্যক্তি বসবে, আপার লিমিট কত, এগুলো একটা প্রভিশন আছে। ওকে, এতে আমি এখন যাচ্ছি না। বাট উপর বলো, মানে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পেয়ে যাবে। যেগুলোই লেখাচ্ছি আজকে ক্লাসে সব থেকে তুমি একটা কোশ্চেন পেয়েই যাবে। তো কতগুলো রাজ্যের আছে লেজিসলেটিভ কাউন্সিল বলো? বিহার, উত্তরপ্রদেশ লিখতে লাগো, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, 4টে হলো। হলো 4টে, লিখলে? কর্ণাটক, মহারাষ্ট্র, হয়ে গেল 6টা। 6টাই রাজ্য। আর একবার লিখে নাও, বিহার উত্তরপ্রদেশ পাশাপাশি, কর্ণাটক তেলেঙ্গানা পাশাপাশি, অন্ধ্রপ্রদেশ পাশাপাশি, আর তোমার মহারাষ্ট্র। বলো একটা কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। কত সালে এবং কোন দিনে? আচ্ছা, এর আগে এই 6টার পরেও আর কি কি ছিল? আর কোন কোন রাজ্যের ছিল, কিছু মনে আছে? এখন 6টা বলছো তো? ঠিকই বলছো, 6টাই আছে। এর আগে ছিল আর একটা রাজ্যের ছিল, আর একটা রাজ্যের ছিল এর আগে। তাহলে কোন রাজ্য ছিল, কিছু মনে আছে? বলো, এর আগে একটা ছিল, কোন রাজ্যের ছিল? জম্মু কাশ্মীরে ছিল না একটা? না জানলেও মনে রাখবে, একটা কোশ্চেন এরকম হবে যে নিম্নের কোন রাজ্যের বিধান পরিষদ সম্প্রতি অ্যাবলিশ করে দেওয়া হয়েছে? কোন রাজ্যের বিধান পরিষদ সম্প্রতি অ্যাবলিশ করা হয়েছে? তো কোন রাজ্য হবে? কোশ্চেনটা হবে এরকম যে কত সালে জম্মু কাশ্মীরের বিধান পরিষদকে অ্যাবলিশ করা হয়েছে? কত সালে করা হয়েছে? যেদিন জম্মু কাশ্মীরকে ইউটি থেকে, স্টেট থেকে ভেঙে ইউটি করে দেওয়া হলো, জম্মু কাশ্মীর রাজ্য ছিল, তাকে ভেঙে কি করা হলো, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল। তার সঙ্গে সঙ্গে কি করলো, আবার তার বিধান পরিষদকে অ্যাবলিশ করে দিল। তো জম্মু কাশ্মীরের বিধান পরিষদ কত নাম্বার ধারা ইউজ করে করা হয়, ভঙ্গ করা হয়? 170, ওই একই আর্টিকেল। তো মনে রাখবে 2019 সালে 31 অক্টোবর ভোট, যেই দিন জম্মু কাশ্মীর নামক এবং লাদাখ নামক দুটো আলাদা আলাদা ইউটি তৈরি হয়ে যায়। 31 অক্টোবর 2019 সালে জম্মু কাশ্মীরের বিধান পরিষদকে অ্যাবলিশ করে দেওয়া হলো। ক্লিয়ার? এগুলো নিউজে আছে। সবগুলোকে যদি ডট গুলোকে তুমি যদি কানেক্ট করতে পারো, দেখবে পরীক্ষাতে ইজিলি নাম্বার আনতে পারবে। ছোট ছোট ডট গুলোকে যদি কানেক্ট করো, তাহলে ইজিলি দেখবে পরীক্ষাতে কোশ্চেন পাবে। এই যে আলাপন বন্দ্যোপাধ্যায় একটা নিউজে আছে, কেন নিউজে আছে নাম জানো? আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছো? হ্যাঁ, কে সে? ছিল, ছিল, এখন নাই, এখন উপদেষ্টা আছে, অ্যাডভাইজার হিসেবে কাজ করবে। তারাপন বন্দ্যোপাধ্যায়ের উপরে একটা শোকজ করা হয়েছে। এমনি এমনিতে শোকজ করা হবে না, কোনো আইনের মাধ্যমে শোকজ করা হবে। সেটা কোন আইন? WBCS এ পর দুবার কোশ্চেনটা এসছে, 17তে 18তে রিপিট কোশ্চেন এসছে একদম। NDMA অ্যাক্ট কত সালে পাস হয়? 2005 সাল। ডাইরেক্ট কোশ্চেন পাবে। NDMA আইনের পুরো কথা কি, বা NDMA আইন কত সালে পাস হয়? ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কত সালে পাস হয়? 2005 সালে। কাজ কি আইনটার? কোন ব্যক্তিকে শোকজ করা, তা কাজ নয়। NDMA এর এক কাজই হচ্ছে, নাম শুনে তো বুঝতে পারছো, মোকাবিলা, যত বিপর্যয় হবে, যত তোমার এসব সাইক্লোন এসব আসবে, এদেরকে মোকাবিলা করার কাজ হচ্ছে এই আইনটার কাজ। NDMA এর কাজই হচ্ছে তোমার যত
বিপদ আসছে, যত তোমার ঝড় আসছে, সাইক্লোন আসছে, রোগ আসছে, তাদেরকে মোকাবিলা করা। এই এনডিএমএ অ্যাক্টে অনেক কিছু বলা আছে যে কি করে আমরা কোনো একটা বিপদকে মোকাবিলা করব, কি করে কোনো রোগকে প্রতিরোধ করব। ওকে, এই যে করোনা ভাইরাসের সময়টাতে, করোনা ভাইরাস চলাকালীন দুটো আইন সব সময়তে নিউজে ছিল, পরীক্ষাতে পাবেই পাবে। একটা হচ্ছে এটা এনডিএমএ অ্যাক্ট 2005, আর একটা কি এপিডেমিক ডিজিজ অ্যাক্ট। একটা হচ্ছে এপিডেমিক ডিজিজ অ্যাক্ট। এই দুটো আইন কোন নিউজে ছিল। আইন মানেই তোমাকে কি জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে, সাল জিজ্ঞাসা করবে, খালি সাল। এপিডেমিক ডিজিজ অ্যাক্ট কত সালে পাস হয়? 1897। বুঝতে পারছো কোন সাল এটা? ব্রিটিশ সময়কালের সাল। সেই সময়তে ব্রিটিশ যে সময়তে ছিল, সেই সময়তে এই আইনটা চালু হয়েছিল। কারণ কেন, তখন কি রোগ চলে এসেছিল? তখন করোনা ভাইরাস এসেছিল, হ্যাঁ, কলেরা এসেছিল। কলেরা দু তিন জনের হবে। এপিডেমিক বলার, এপিডেমিক মানে কি? এপিডেমিক কি আর প্যান্ডেমিক কি? বড় সড়ো জায়গাতে ছড়াচ্ছে মহামারী যাকে বলছি। সাপোজ একটা রাজ্যে ছড়ালো এপিডেমিক, সেখান থেকে পুরো দেশে ছড়িয়ে গেল প্যান্ডেমিক। ওকে, তো এপিডেমিক ডিজিজ অ্যাক্ট সেই সময়টাতে প্লেগ ভারতে যখন প্লেগ রোগ খুব ভীষণভাবে ছড়িয়ে পড়েছিল। প্লেগ ইঁদুরের দ্বারা যেটা হয়, সেটা খুব ভীষণভাবে ছড়িয়ে পড়েছিল। তো সেই জন্যই তো জাতীয় কংগ্রেসের প্রথম সভা হওয়ার কথা ছিল পুনেতে। এত পরিমাণ প্লেগ ওখানে ছড়িয়েছিল বলে হয়ে গেল কোথায়, বম্বেতে শিফট করতে হলো জায়গাটাকে। ওকে, তো 1897 সালে এই আইনটা তৈরি হয়, আর এই 2005 সালের এনডিএম অ্যাক্ট তৈরি হয়। এই দুটো আইন খুব চর্চাতে আছে এই করোনা ভাইরাস চলাকালীন। করোনা ভাইরাস থেকে প্রচুর কোশ্চেন এসেছে। এসআই পরীক্ষা যেটা হয়ে গেছে, ডাব্লিউপিএসআই 19 শেষের দিকে জিজ্ঞাসা করেছিল যে কোন শহর থেকে করোনা ভাইরাস উৎপত্তি ছিল। সেগুলো তো অনেক আগেকার কোশ্চেন। এখন আসলে ভ্যাকসিন থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, ভ্যাকসিন থেকে কোশ্চেন আসার জন্য তোমাকে এই ভ্যাকসিন কোশ্চেন জিজ্ঞাসা করবে না, তোমাকে জিজ্ঞাসা করবে পৃথিবীর প্রথম ভ্যাকসিন কবে তৈরি হয়, কিছু তৈরি হয়। এই ধরনের কোশ্চেন আসবে। তো ডট গুলোকে কানেক্ট করতে শেখো। দেখবে প্রত্যেকটা টপিক ডায়নামিক পোর্শন, মানে যেটা বইয়ে লেখা থাকে, প্লাস স্ট্যাটিক পোর্শন যেটা বইয়ে থাকে, প্লাস ডায়নামিক পোর্শন, সবই তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। একটা টপিক পড়ছো, সেই রিলেটেড আরো যে সমস্ত টপিকগুলো থাকছে সেগুলোকে ধরার চেষ্টা করো। ওকে, অনেক কিছুই আছে, পড়বে আস্তে আস্তে। আজকে এতটাই থাক, অনেক কথাই করলে, অনেক কিছুই করলে, এটাই ডাইজেস্ট করো। কিন্তু তোমরা পড়ছো না, সমস্যা হচ্ছে এটাই। পড়ো, বাড়িতে পড়ো। 2500টা ভ্যাকান্সি বেরোচ্ছে আবার। এটা অফ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, সবাই বলছে অ্যাপ্রুভ করুন, অ্যাপ্রুভ করুন। ওটা অ্যাপ্রুভ করতে হবে মানে? অ্যাপ্রুভ তো আগে থেকে করাই আছে। হ্যাঁ, এবার কেউ মানে যারা নতুন ডাউনলোড করছে তাদের জন্য হয়তো